সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ক্লাস নিব হচ্ছে সিয়ার রেকটাম বা কার্সিনোমা রেকটামের উপরে। তোমরা জানো যে আমরা বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ধরনের ম্যালিগন্যান্সি নিয়ে আলোচনা করছি। কারণ হচ্ছে যে ম্যালিগন্যান্সি গুলো আমাদের পরীক্ষার জন্য, ফাইনাল প্রফের জন্য খুবই ইম্পর্টেন্ট। লং কেস, শর্ট কেস, রিটেন, ভাইভা, প্রত্যেকটা স্টেপের জন্য। তো আমি সরাসরি আমার আজকের প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। ওকে, আমার মনে হয় আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন, তাই না? দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো তোমরা যারা রেগুলার আমার ক্লাস করো, আমার পরিচয় তো মোটামুটি সবাই জানো এখন। আমি ডক্টর হাসান শাহরিয়ার কল্লোল। আমি একজন ক্যান্সার সার্জন। আমি সার্জিক্যাল অনকোলজিতে ডিপার্টমেন্টে এখন কাজ করছি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালে। ওখানে এমএস রেসিডেন্ট হিসেবে আছি আমি। আমরা আজকে কার্সিনোমা রেকটাম পড়বো। কার্সিনোমা রেকটাম পড়ার আগে আমরা একটু রেকটামের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা প্রথমে দেখি যে রেকটাম সম্পর্কে আমার মনে হয় সবারই কম বেশি ধারণা আছে, কিন্তু আমরা আজকে যে অ্যানাটমি বা ফিজিওলজি বা প্যাথোলজি গুলো শিখবো সেটা হচ্ছে একেবারেই আমাদের যেই কার্সিনোমা রেকটাম বোঝার জন্য আমাদের আসলে যেই ধরনের অ্যানাটমি বোঝা দরকার সেরকম অ্যানাটমি আমরা শুধুমাত্র শিখবো। আমরা কিন্তু যেভাবে ডিটেইলড অ্যানাটমি পড়ি সেরকম ভাবে আমরা পড়বো না। তাহলে দেখো যে আমাদের রেকটামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, মানে ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে যে এটার লোকেশনটা আসলে কতটুকু জিনিসকে আমি বলবো রেকটাম, কোথা থেকে শুরু হবে রেকটামটা, কোথায় শেষ হবে। কারণ রেকটামের উপরে আছে সিগময়েড কোলন। তাহলে আমরা এতদিন পর্যন্ত, এর আগে আমরা কোলোনিক ম্যালিগন্যান্সির উপর, রাইট কোলোনিক এবং লেফট কোলোনিক ম্যালিগন্যান্সির উপরে বেশ কয়েকটা ক্লাস হয়েছে, এবং যখনই রেকটামটা শেষ হয়ে যাচ্ছে তখনই কিন্তু সিগময়েড কোলন শুরু হচ্ছে। তাহলে সিগময়েড কোলন পর্যন্ত ট্রিটমেন্টের প্রোটোকল বা ম্যানেজমেন্ট প্রোটোকল, ডায়াগনোসিস এবং সবকিছু একটা প্যাটার্ন। যখনই আমরা রেকটামে আসলাম তখন প্রোটোকলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই কারণেই আমাদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে হোয়াট ইজ রেকটাম, এবং এই রেকটাম কতটুক পর্যন্ত আমরা রেকটাম বলবো সেটা নিয়ে অনেকগুলো ইন্টারন্যাশনাল কনসেনসাস মিটিং পর্যন্ত হয়েছে। কারণ হচ্ছে আমরা যদি রেকটামকে ডিফাইনই করতে না পারি যে কতটুকু পর্যন্ত রেকটাম, তাহলে কিন্তু আমরা এটা ম্যানেজমেন্ট করতে পারবো না। বিশেষ করে টিউমারটা যদি একটা মাঝামাঝি, যেটাকে আমরা বলি রেক্টোসিগময়েড জাংশন, এরকম কোন একটা জায়গায় থাকে, তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এই ম্যানেজমেন্ট প্ল্যান সেট করতে ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে রেকটামটা আসলে একটা টিউবুলার স্ট্রাকচার, যেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টের একেবারে নিচের দিকে থাকে, এবং সেটা হচ্ছে আমরা বলছি 12 to 15 সেন্টিমিটার ফ্রম অ্যানাল ভার্জ। এটা হচ্ছে গিয়ে রেকটামের একটা মোটামুটি লেন্থ বলতে পারো বা অ্যানাটমিক্যাল লোকেশন বলতে পারো। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে দেখো, এটা ডায়ামিটার হচ্ছে 4 সেন্টিমিটার আপার পার্টে, এবং নিচের দিকে আস্তে আস্তে ডায়ালেটেড থাকে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে posterior part of the lesser pelvis and in front of lower three pieces of sacrum and the coccyx। এই জায়গাটা দেখো যে এটা স্যাক্রাম। তাহলে এটা স্যাক্রাম 1 2 3 4 5 এবং লাস্টে হচ্ছে এটা হলো কক্সিক্স। তাহলে এই যে স্যাক্রাল 3 থেকে শুরু করে নিচে পর্যন্ত হচ্ছে এইটা। সো এটা আমাদের কেন দরকার? এটা আমাদের দরকার হচ্ছে যে যখন আমরা বিশেষ করে ইমেজিং দেখি, এমআরআই অথবা সিটি স্ক্যান দেখি, তখন কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে যে কোথা থেকে রেকটামটা শুরু হলো, এবং সেটাই আসলে আমাদের এই বনি ল্যান্ডমার্কটা আমাদের সেই জন্যই হেল্প করে। তাহলে একটা হচ্ছে আমরা জানবো ডিস্টেন্স। তাহলে অ্যানাল ভার্জ থেকে, অ্যানাল ভার্জ মিন্স এই যে অ্যানাল অরিফিস থেকে শুরু করে 12 to 15 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে রেকটাম। আরেকটা বিষয় হচ্ছে যে এটার স্যাক্রাল 3 থেকে শুরু করে নিচে পর্যন্ত, begins at the rectosigmoid junction at the level of third sacral vertebra, which I was mentioning a few seconds earlier, and ends at the anorectal junction
2 to 3 centimeter in front of and a little below the coccyx. So this is the coccyx, and এখানে আমরা বলছি যে 2 to 3 centimeter in front and little below. So this is the এখানে হচ্ছে এটা এসে অ্যানাল ক্যানালে লেগে যাচ্ছে। সো এই অ্যানাটমিটা আমাদের জানাটা জরুরি, শুধু এইটুকুই, এই জন্য আমি বললাম। এরপরে কেন এটা বললাম সেটা একটু পরে কিন্তু আমরা বুঝতে পারবো। এই অ্যানাটমিটা তোমরা খেয়াল রেখো, পরে আমরা হয়তো এটার ক্লিনিক্যাল ফিচার্স, প্রেজেন্টেশন, ইনভেস্টিগেশন, এই প্রত্যেকটা স্টেপে যে এই ছবিটা আবারও আমরা ডিসকাস করতে থাকবো। ওকে, এবারে যেটা হচ্ছে সেটা হলো যে অ্যানাল রেকটামটা 3 ভাগে ভাগ করা আছে। ইট ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস। সো আপার 1/3, মিডল 1/3 and লোয়ার 1/3. সো এই জিনিসটা আমাদেরকে কেন জানতে হবে? কারণ হচ্ছে যে এই তিনটা রেকটামের এই যে 3টা ভাগ, আপার, মিডল এন্ড লোয়ার, সো এই অংশটার প্রত্যেকটার ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু ডিফারেন্ট। সো দিস ইজ আপার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে মিডল রেকটাম, এন্ড দেন ফ্রম হিয়ার টু, এখানে দেখো যে আমরা অ্যানাল ক্যানালটা কিন্তু 2 সেন্টিমিটার বলছি। সো এখান থেকে অ্যানাল ভার্জ থেকে শুরু করে এইটুকু হচ্ছে অ্যানাল প্যাপিলা পর্যন্ত 2 সেন্টিমিটার, এবং তারপরে এই অংশটা সহ আমরা যদি ধরি, অ্যাকচুয়ালি বলা হয় 3.8 থেকে 4 সেন্টিমিটার হচ্ছে গিয়ে এটা হচ্ছে অ্যানাটমিক্যাল অ্যানাল ক্যানাল। কিন্তু আমরা যখন কার্সিনোমা রেকটামের পার্সপেক্টিভে চিন্তা করব, তখন আমরা আসলে এই 2 সেন্টিমিটার তারপর থেকেই কিন্তু আমরা রেকটামকে চিন্তা করব, এবং এই অ্যানাল ভার্জ থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে লোয়ার 1/3, 7 to 11 সেন্টিমিটার হচ্ছে মিডল 1/3, and 11 to 15 সেন্টিমিটার হচ্ছে আপার 1/3। এটা কিন্তু খুবই আরবিটারি। একটা 7 ফিট লম্বা মানুষের যত বড় রেকটাম হবে, ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে একটা 5 ফিট মানুষের সেরকম হবে না, তাই না? খুবই স্বাভাবিক, যার বডি স্ট্রাকচার বেশি। কিন্তু এটা একটা হচ্ছে কমন একটা পারসেপশন বা কমন একটা হিসাব। তাহলে আপার, লোয়ার এবং মিডল, এই যে কি বলে ভাগটা, সেটা আমরা কিসের ভিত্তিতে করি? অ্যানাটমিক্যালি আমরা কিভাবে ভাগ করি? একটা হচ্ছে ডিস্টেন্স, আরেকটা জিনিস হচ্ছে যে ভালভস অফ হুস্টন। এই যে জিনিসটা, এইটা হলো আমাদের, তোমরা জানো যে 3টা কার্ভেচার থাকে রেকটামে। সো একটা হচ্ছে এইখানে, আরেকটা, সরি, 2টা কার্ভেচার থাকে, which actually divides the rectum into 3 distinct parts. So above the right middle valve of Houston, এটার উপরে হচ্ছে the upper 1/3, in between the right middle and left lower valve it is middle 1/3, and below the left lower valve it is the lower 1/3 of the rectum. So এটা আমরা কেন এটা তোমাদেরকে আলাদা করে বলছি অ্যানাটমিতে, কারণ হচ্ছে যে the management plan is different of the upper 1/3 of rectal cancer, middle 1/3 of rectal cancer, and lower 1/3 of rectal cancer, which will be revealed later on when we will discuss the treatment strategy of carcinoma rectum. Okay. So এখন দেখো যে আরেকটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে অ্যানাটমিতে পড়তে হবে, সেটা হচ্ছে পেরিটোনিয়াল রিলেশনস। আমাদের ওই যে আমরা বললাম যে 3 distinct parts of rectum, superior, middle and inferior. So superior 1/3 এ দেখো যে এখানে তোমার superior 1/3 এ কিন্তু the peritoneum covers from anterior and lateral surface. So এই পেরিটোনিয়ামটা আমরা বলছি sacral 3। দেখো এটি, this is our landmark। তাহলে এইখান থেকে যদি হয়, তাহলে সুপিরিয়র পার্টে হচ্ছে এই যে দেখো পেরিটোনিয়াল ফোল্ডিংটা এখান দিয়ে আসলো, এন্টিরিয়রলিও আছে আবার ল্যাটারালিও আছে। এটা হচ্ছে ল্যাটারাল পার্ট, and this is anterior part. So anteriorly and laterally তার কভার থাকে পেরিটোনিয়াল ফোল্ডিং দিয়ে। মিডল 1/3 এ শুধুমাত্র এন্টিরিয়রলি থাকে, কারণ হচ্ছে পেরিটোনিয়ামটা
এই দেখো এখান থেকে ফোল্ড হয়ে আস্তে করে এইখানে প্রস্টেটের উপর দিয়ে ইউরিনারি ব্লাডারের উপর দিয়ে উপরে চলে যাচ্ছে। সো মিডল 1/3 এটা শুধুমাত্র এন্ট্রিয়ালি কাভার থাকে, এগুলো তোমরা সব জানো, আমি জাস্ট তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে এটা আমাদের সাবসিকুয়েন্ট ডিসকাশনে হেল্প করবে। And the inferior 1/3, see here, this portion, এখানে অ্যানাল ক্যানাল আছে, আমি যদি এটাকে বাদ দেই still, so the lower 1/3 is devoid of peritoneum. So it is close proximity to adjacent structures including bony pelvis. So কেন এখানে গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে দেখো এখানে আমি একটা নোট দিয়েছি, distal rectal tumors have no serosal barrier. This is very important. তোমরা আমার কার্সিনো ইসোফ্যাগাসের ক্লাসে আমি তোমাদেরকে একসময় বলেছিলাম যে কার্সিনো ইসোফ্যাগাস ইজ ভেরি অ্যাগ্রেসিভ ইন এ সেন্স দ্যাট এটার ইসোফ্যাগাসের আসলে কোনো পেরিটোনিয়াল লাইনিং নাই, ফলে whenever the tumor encroaches upon or crosses the muscle layer, it actually invades the surrounding structures. So এইখানে তোমার distal rectal tumor কেন aggressive, কেন difficult to manage? Because distal rectum has no serosal barrier to invasion of adjacent structures and are more difficult to resect given the close confines of the deep pelvis. So এখানে দুইটা ইস্যু, একটা ইস্যু হচ্ছে গিয়ে যে আমাদের এখানে পেলভিসটা তো আস্তে আস্তে এরকম ফানেল হয়ে যায়, তাই না? সো যখন এই পেলভিক ব্রিমের নিচে চলে আসে কোনো স্ট্রাকচার, তখন কিন্তু ওখানে তুমি অ্যাবডোমিনাল ক্যাভিটিটা অনেক বড়, কিন্তু যখন এটা পেলভিসে চলে আসলো, রেকটামটা এরকম নিচু হয়ে পেলভিসে ঢুকে গেল, সো তখন কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো হাত দেওয়ার জায়গা নাই, ইনস্ট্রুমেন্ট দেওয়ার জায়গা নাই, ধরার জায়গা নাই। সো টেকনিক্যালি ইট ইজ ডিফিকাল্ট টু রিসেক্ট, নাম্বার 1, and নাম্বার 2 ইজ যেহেতু এখানে কোনো পেরিটোনিয়াল সেরোসাল ব্যারিয়ার নাই, তার মানে হচ্ছে যে এখানে যদি লোয়ার 1/3 যদি টিউমার হয়, it directly invades the surrounding structure and bony pelvis. So এই জিনিসগুলো তোমাদেরকে একটু কনসিডারেশনে রাখতে হবে। নেক্সট, আর্টেরিয়াল সাপ্লাই। আর্টেরিয়াল সাপ্লাইটা খুবই ইজি, 3টা আর্টারি 3টা ভেইন। সেটা হচ্ছে একটা হলো সুপিরিয়র রেক্টাল আর্টারি, মিডল রেক্টাল আর্টারি, ইনফিরিয়র রেক্টাল আর্টারি, ঠিক একইভাবে করেসপন্ডিং 3 ভেইনস। তাহলে দেখো এখানে জাস্ট আমাকে একটু জানার বিষয় হচ্ছে যে এটার অরিজিনটা আমাদেরকে একটু জানতে হবে। অরিজিন কেন জানতে হবে? কারণ হচ্ছে যে দেখো আমরা সবসময় ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলি যে সবসময় লিম্ফোভাস্কুলার ক্লিয়ারেন্স ইজ এ মাস্ট ফর এনি সার্জিক্যাল রিসেকশন ইন কেস অফ ক্যান্সার। এটা তোমাদেরকে আমি প্রতিবার কিন্তু প্রতিটা ক্যান্সারের ক্ষেত্রে এটা আমরা বলি যে লিম্ফ্যাটিক অ্যান্ড ভাস্কুলার ক্লিয়ারেন্স। তাহলে ইউ হ্যাভ টু নো যে আমার যেই ভাস্কুলার সাপ্লাইটা এখানে আসছে তারা কোথা থেকে অরিজিন হচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো তোমাদেরকে ঠিক একইভাবে রেকটামের ক্ষেত্রে ইউ হ্যাভ টু নো যে from where the arterial supplies are coming to rectum. So if it is in case of superior rectal artery, this comes from inferior mesenteric artery. এবং it supply কারোর একটা সাউন্ড হচ্ছে, কারোর মাইক্রোফোন অন করা আছে, একটু মাইক্রোফোন সবাই একটু মিউট করে দাও। ওকে, থ্যাংক ইউ। সো superior rectal artery is from inferior mesenteric artery এবং এটা কি করে, এটা হচ্ছে কি সাপ্লাইজ দ্য আপার অ্যান্ড মিডল রেকটাম। তাহলে দেখো তোমার এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সুপিরিয়র রেক্টাল আর্টারিটা নেমে আসলো, ইট ইজ এ ব্রাঞ্চ অফ ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি এবং এটা কি হচ্ছে, এটা সুপিরিয়র অ্যান্ড মিডল রেকটামকে সাপ্লাই দিচ্ছে। দেন কামস দ্য মিডল রেক্টাল আর্টারি হিয়ার। সো মিডল রেক্টাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি। সো এখানে দেখো আমি দেখিয়েছি যে এটা হলো কমন আইলিয়াক, দিস ইজ এক্সটার্নাল আইলিয়াক, দিস ইজ ইন্টারনাল আইলিয়াক। সো ইন্টারনাল আইলিয়াক ভেসেল বা আর্টারি একটা ব্রাঞ্চ হচ্ছে কি তোমার মিডল রেক্টাল আর্টারি এবং ইট সাপ্লাইজ দ্য লোয়ার রেকটাম। So superior and middle is supplied by the superior rectal
and middle rectal artery supplies the lower rectum. So what is the function of inferior rectal? So inferior rectal artery টা আসলে আসে হচ্ছে তোমার ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, এবং দেখো ইনফিরিয়র রেক্টাল আর্টারিটা অ্যাকচুয়ালি এখানে এই যে এটা, সো পুডেন্ডাল আর্টারি ব্রাঞ্চ, এবং এটা কি করে, এটা এসে অ্যাকচুয়ালি তোমার একদম অ্যানাল ক্যানালের এই জায়গাটাকে সাপ্লাই দেয়। নাও কামস দ্য ভেনাস ড্রেনেজ। সো ভেনাস যে আমি বলছি একইভাবে সুপিরিয়র রেক্টাল ভেইন, মিডল রেক্টাল ভেইন, ইনফিরিয়র রেক্টাল ভেইন। তাহলে এখানে দেখো যে তোমার superior rectal vein কোথায় ড্রেইন করছে? it drains the upper and middle third of rectum, ঠিক আছে? So this is superior rectal vein কোথায় যাচ্ছে? to hepatic portal system. এটা কিন্তু তোমাদের মনে হয় যে আমরা এখানে জানি যে এখানে একটা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে, আমরা জানি যে রেক্টামের এখানে লোয়ার রেক্টামে। সো এইটাই হচ্ছে সেই, দেখো যে মিডল রেক্টাল ভেইন সাপ্লাই দেয় লোয়ার রেক্টাম আর আপার অ্যানাল ক্যানালকে, আর ইনফিরিয়র রেক্টাল ভেইন সে সাপ্লাই দেয় হচ্ছে লোয়ার অ্যানাল ক্যানালকে। এই জায়গাটাতেই কিন্তু একটা অ্যানাস্টোমোসিস হচ্ছে, তার মানে হলো যে এটা সুপিরিয়র রেক্টাল ভেইনটা যাচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেমে, কিন্তু তোমার মিডল অ্যান্ড লোয়ার রেক্টাল ইনফিরিয়র রেক্টাল যে ভেইন গুলো আছে সেটা যাচ্ছে ক্যাভাল সিস্টেমে, মানে ইনফিরিয়র ভেনা ক্যাভাতে সাপ্লাই করছে। তার মানে হচ্ছে এইখানে একটা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এইটা জানাটাও খুব জরুরি যে আমাদের কিন্তু তার মানে হচ্ছে লোয়ার রেক্টামে বা অ্যানাল ক্যানেলে যদি ইনভলভমেন্ট হয় তাহলে আমাদেরকে জানতে হবে যে আমাদের কোন কোন ভেসেলকে আসলে লাইগেট করতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এইটার লিমফ্যাটিক ড্রেনেজটা আমরা একটু পরে আসবো, এবং তোমরা জানো যে লিমফ্যাটিক চেইনটা সবসময় কিন্তু নেম যে আর্টারি গুলো আছে বা সাপ্লাইং যে আর্টারি গুলো আছে তাদেরকে কোরেসপন্ড করে। তার মানে হচ্ছে যে যদি এখানে আমি বলেছি যে সুপিরিয়র রেক্টাল আর্টারি যাচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারিতে, তার মানে হলো সুপিরিয়র এবং মিডল রেক্টামে যে লিম্ফ নোড গুলো থাকবে তাদের আসলে তারা ড্রেইন করবে হচ্ছে গিয়ে আসলে উপরের দিকে। তার মানে হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারির যে পথটা আছে সেই পথ ধরে ওরা আসলে যাবে। কিন্তু দেখো যে মিডল রেক্টাল আর্টারি কিন্তু ইন্টারনাল আইলিয়াককে সাপ্লাই দেয়। তার মানে হচ্ছে যদি নিচের দিকে টিউমার থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিছু লিম্ফ নোড যেগুলো এই মিডল রেক্টাল আর্টারির লাইন ধরে থাকবে তারা কিন্তু আসলে ইন্টারনাল আইলিয়াকের দিকে যাবে। সো এটা একটা মাথায় রাখতে হবে, এই জন্য লোয়ার রেক্টাল টিউমার কিন্তু ডিফিকাল্ট টু ম্যানেজ। আচ্ছা, আরেকটা হচ্ছে ইনারভেশনস এর মধ্যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথিক থাকে ডেফিনেটলি, এবং সিম্প্যাথেটিক থাকে হচ্ছে L1 থেকে L3 which is called hypogastric nerves, আর প্যারাসিম্প্যাথিক থাকে S2 থেকে S234 which is called nerve arrhythmias. ওকে, সো নেক্সট পেজ। এবার আসলে লিম্ফ্যাটিক ড্রেনেজ। সো আপার এন্ড মিডল রেক্টাম থেকে যেটা আমি বলছিলাম প্যারারেক্টাল লিম্ফ নোডে যায় এবং ইনফিরিয়র মেসেন্ট্রিক লিম্ফ নোডস ভায়া দ্য নোডস অ্যালং দ্য সুপিরিয়র রেক্টাল ভেসেলস। এইটা হচ্ছে কি তাহলে দুই ধরনের, একটা হচ্ছে প্যারারেক্টাল যেটা হচ্ছে রেক্টামের পাশে থাকে এবং মাসেল লেয়ারের মধ্যে অফ দ্য রেক্টাম, আর একটা হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক যেটা আমি একটু আগেই বলছিলাম যে সবসময় এটা ভাস্কুলার পেডিকাল। দেখো এখানে ইনফিরিয়র মেসেন্ট্রিকটা দেখানো হয়েছে এবং এই ভেসেলের পেডিকালের বরাবরে এটা থাকে, এবং সেই কারণে কিন্তু লিম্ফোভাস্কুলার ক্লিয়ারেন্সের জন্য বলা হয় যে হাই লাইগেশন। ওয়াই হাই লাইগেশন? কারণ হচ্ছে যে ইফ ইউ ডোন্ট ডু দ্য হাই লাইগেশন তাহলে অনেক ক্ষেত্রে এই যে লিম্ফ নোড গুলো, যেটা এই দেখো এখানে একটা গোড়াতে যে লিম্ফ নোড গুলো আছে সেগুলো হয়তো তুমি মিস করতে পারো, যেটা হচ্ছে যে তোমার স্টেজিংটা ধরো অনেক সময় এই লিম্ফ নোডও ইনভলভ থাকতে পারে। তুমি এটা যদি রেখে আসো তাহলে হয়তো দেখা গেল তুমি 10টা লিম্ফ নোড আনলা কিন্তু 2টা পজিটিভ, কিন্তু এই 2টাকে তুমি হয়তো কাউন্ট করো নাই, তখন আসলে এটা ডাউন স্টেজিং হয়ে যায়, ইট বিকামস N1 ফ্রম N2, সো আন্ডার স্টেজিং হয়। বাট এখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়েও কন্ট্রোভার্সি আছে কিছু কিছু, যে আমরা রেক্টাল এবং কোলোনিক ম্যালিগনেন্সিতে আসলে কোনটা হাই লাইগেশন করব, কোনটাতে অনেক সময় দেখা যায় এটা যে ফার্স্ট ব্রাঞ্চ, সো দিস ইজ দ্য ফার্স্ট ব্রাঞ্চ ফ্রম ইনফ্লোমেসেন্ট্রিক, কখনো কখনো আমরা এই ফার্স্ট ব্রাঞ্চকে ছেড়ে বাঁধি, এগুলো একটু বেশি ডিফিকাল্ট ডিসকাশন। সেজন্য আমি তোমাদেরকে, তোমরা জানবা যে উই শুড ডু হাই লাইগেশন অফ দ্য IMA বা ইনফ্লোমেসেন্ট্রিক আর্টারি। কেন?
কারণ হচ্ছে যে এই যে ভেসেলটা ইন্ট্রামিউসিনারি আর্টারির পথেই হচ্ছে সমস্ত লিমফ্যাটিক্স গুলো থাকে। সো আমরা যদি হাইলাইগেশন না করি, হাইলাইগেশন মানে হচ্ছে যে আমরা একেবারে গোড়ায় বাঁধবো, সহজ বাংলায়, যে এই তোমার কি বলে ভেসেলটা যেখানে এসে অ্যাবডোমিনাল অ্যাওর্টায় মিশেছে, ঠিক এটার যে গোড়াটা, সেই গোড়াটায় আমরা বাঁধবো। গোড়া বলতে আসলে এটা তো আমরা চেঁচে আনবো না, আমরা ডেফিনেটলি ওখানে তো টাই করার জন্য আমাদের একটা জায়গা আমাদের রাখতেই হবে। সো অ্যাজ হাই অ্যাজ পসিবল আমরা এটা বাঁধবো। এটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য অ্যান্সার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে দেখো এখানে একটা মজার জিনিস হচ্ছে লোয়ার রেকটামে স্যাক্রাল গ্রুপ অফ লিম্ফ নোডস অর ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোডস। তাহলে দেখো লোয়ার রেকটামের ম্যালিগনেন্সিতে কিন্তু সবসময় যে উপরের দিকে যাবে তা না, এটা কিন্তু নিচের দিকে যেতে পারে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে দেখো বিলো দ্য ডেন্টেড লাইন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ডেন্টেড লাইন যদি এটা হয়, ডেন্টেড লাইন তোমরা জানো যে এখানে যে আমরা অ্যানাটমিতে দেখাচ্ছিলাম যে বিলো দ্য ডেন্টেড লাইন যেটা হয়, সেখানে থেকে কিন্তু সাপ্লাই যাচ্ছে ফ্রম টু ইঙ্গুইনাল নোডস অ্যান্ড এক্সটার্নাল আইলিয়াক চেইন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে তোমার একটা যদি অ্যানাল ক্যানালের টিউমার হয়, স্কোয়ামাস সেল কার্সিনোমা, সেই টিউমারটা কিন্তু তুমি তখন কিন্তু উপরের দিকে খুঁজবা না, তখন তুমি দেখবা এই পেশেন্টের ইঙ্গুইনাল লিম্ফ নোড বড় কিনা। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা পেশেন্টের যদি ইঙ্গুইনাল লিম্ফ নোড বড় হয়, তাহলে তোমাকে বুঝতে হবে যে ইট ইজ পসিবলি এ অ্যানাল কার্সিনোমা রাদার দ্যান রেক্টাল কার্সিনোমা। কিন্তু এটা কিন্তু নট অলওয়েজ ট্রু। সবসময় যে একদম এটা মানে একদম কি বলে পরম সত্য তা কিন্তু না। কেননা কারণ হচ্ছে তোমার এখানে অনেক সময় দেখা যায় যদি তোমার একটা পেশেন্টের রেকটাল ম্যালিগনেন্সি, সো এখানে দেখো সুন্দরভাবে দেখানো আছে আপার, মিডল অ্যান্ড লোয়ার, কিন্তু সেই পেশেন্টেরও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বিশেষ করে অ্যাডভান্সড ম্যালিগনেন্সি হলে আমরা কিন্তু তার ইঙ্গুইনাল লিম্ফ নোডে এখানে কিন্তু আমরা বড় বড় লিম্ফ নোড পাই। সো হাউ ডাজ ইট হ্যাপেন? টিউমারটা দেখা যাচ্ছে যে অনেক উপরে, হয়তো 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার উপরে, স্টিল উই ফাউন্ড যে তার ইঙ্গুইনাল লিম্ফ নোড বড় আছে। কেন হচ্ছে তখন হচ্ছে কেন কারণটা হলো এইভাবে ব্যাখ্যা করা হয় যে কোনো কারণ মানে দেখা যায় যে মেটাস্টেটিক ডিপোজিট যে এই চ্যানেলগুলো আসলে অ্যাকচুয়ালি ব্লক হয়ে যায়। যখন এই চ্যানেলগুলো ব্লক হয়ে যাচ্ছে, অর্থাৎ লিমফ্যাটিক্স যে চ্যানেলগুলো আছে সেগুলো যখন টিউমার ডিপোজিট দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তখন কি হয়, উপরে যেতে পারছে না, তখন লিমফ্যাটিক্স বা লিমফের যে ফ্লো সেটা তো তখন নিচের দিকে যেহেতু খালি আছে, তখন they take the alternative way and the inguinal lymph nodes get metastasized by the tumor cells। এবং সেই সমস্ত ক্ষেত্রে রেকটাল ক্যান্সারেও আমরা কিন্তু অনেক সময় ইঙ্গুইনাল লিম্ফ নোড পজিটিভ পেতে পারি। সুতরাং তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এটা রেকটাল ক্যান্সার বলেই যে আমি ইঙ্গুইনাল লিম্ফ নোড চেক করব না তা না। মেসেজ হচ্ছে এইটুকু, তোমাদের হয়তো এত জটিল ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই, বাট তোমরা ইঙ্গুইনাল লিম্ফ নোড চেক করবা, এটা হচ্ছে বিষয়। সো নাও আমরা এবার ক্যান্সারের মধ্যে চলে আসলাম, আমরা একটু ক্যান্সার নিয়ে আলোচনা করি। সো কোলোরেক্টাল ক্যান্সার is the third most frequently diagnosed cancer in the US men and women। এটা আমেরিকান ডাটা, আমাদের দেশেও মানে কোলোরেক্টাল ক্যান্সার ভেরি কি বলে হাই ইনসিডেন্স এন্ড প্রিভ্যালেন্স। এবং যেটা হচ্ছে যে তোমার কোলোরেক্টাল ক্যান্সারের মধ্যে তোমার আমরা তোমাদেরকে আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে সবচেয়ে বেশি যে সমস্ত জায়গাতে হয় তার একটা হচ্ছে রেকটাম আর একটা হচ্ছে সিগময়েড কোলন। সো তোমার এই রেকটামটা কিন্তু যত ক্যান্সার হয় তার মধ্যে একটা বিশাল অংশ জুড়ে কিন্তু তোমার রেকটাম এবং সিগময়েড কোলন টিউমার। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে রেক্টোসিগময়েড, এই যে অংশটা জাংশনটা এটা। সো এটা কিন্তু একটা হিউজ নাম্বার। ঠিক আছে, so what are the causes by etiological agents? Actually there is no proven agents, but still there are some theories that environmental and dietary factors are there, chemical carcinogens are there, there are
some associated risk factors like male sex, because males are more affected by colorectal. Family history of colorectal cancer, this is very important. Personal history of colorectal cancer, ovary, endometrial, breast cancer, excessive BMI and processed meat intake, excessive alcohol intake, low folate consumption, neoplastic polyps, and hereditary conditions like familial adenomatous polyposis, hereditary non-polyposis coli. These are all the etiological factors of carcinoma rectum. So now here comes the clinical features. আমি তোদেরকে পড়ানোর সময় সবসময় বলছি যে কোনো ক্যান্সারের ক্লিনিক্যাল ফিচারগুলোকে সহজ তিনটা ভাবে ভাগ করে তোমরা মনে রাখবা অলওয়েজ। সো হোয়াট আর দোজ? সো অফ দ্য টিউমার, অফ মেটস অ্যান্ড অফ কমপ্লিকেশনস। সহজ কথা, তার মানে হচ্ছে এই তিন ধরনের সিমটম নিয়ে আসলে তোমার কাছে রোগী আসতে পারে। একটা হচ্ছে টিউমার ইটসেলফ কিছু সিমটম ক্রিয়েট করবে সেটা, তারপরে হচ্ছে অফ ম্যাটস মানে মেটাস্টেসিস হয়ে গেলে সেই মেটাস্টেসিসের কিছু ফিচার থাকবে, আর হচ্ছে অফ কমপ্লিকেশনস, কারণ প্রত্যেক ক্যান্সারের নিজস্ব কিছু কমপ্লিকেশন থাকে, সেই কমপ্লিকেশনের কিছু ফিচার নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। সো হোয়াট আর দোজ ফর সিয়ারেক্টম? ইট মাইট বি অ্যাসিমটোমেটিক ডেফিনেটলি, বিকজ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশেন্টের অনেক দিন পর্যন্ত কোনো সিমটম নাও থাকতে পারে। বাট যদি সিমটম থাকে, দ্য মোস্ট প্রমিনেন্ট সিমটম ইজ ব্লিডিং পার রেক্টাম। এটা দিস ইজ ট্রু। সবচেয়ে বেশি পেশেন্ট আমাদের কাছে পারেক্টাল ব্লিডিং নিয়ে কিন্তু সিয়ারেক্টমের পেশেন্টগুলো প্রেজেন্ট করে। হোয়াট আর দ্য আদার সিমটমস? Other symptoms are like change in bowel habit. সো এই বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাস করতে চাই তোমাদের কনসেপশনটা ক্লিয়ার করার জন্য। সবসময় এটা মনে রাখবা, আমাদের চেঞ্জ অফ বাউল হ্যাবিট, আমরাও যখন স্টুডেন্ট ছিলাম কেন জানি আমরা জানি না এরকম একটা কনসেপশন অন্যদের মধ্যে হয়েছিল কিনা জানি না, কিন্তু আমার হয়েছিল। সেটা হচ্ছে আমি মনে করতাম চেঞ্জ ইন বাউল হ্যাবিট মিনস হচ্ছে অল্টারনেটিং কনস্টিপেশন, ডায়রিয়া হতে হবে। তার মানে হলো যে কখনো কনস্টিপেশন হবে, কখনো ডায়রিয়া হবে। আমি মনে হয় এটা কোলনিক ম্যালিগনেন্সিতে কথা বলার সময় তোমাদেরকে বলেছি, দিস ইজ নট ট্রু। দ্যাট মিনস চেঞ্জ ইন বাউল হ্যাবিট মিনস হচ্ছে চেঞ্জ ইন বাউল হ্যাবিট ইন দ্য ফর্ম অফ কনসিস্টেন্সি অ্যান্ড ফ্রিকোয়েন্সি। এই কথাটা কিন্তু আমার মনে হয় কোলনিক ম্যালিগনেন্সি পড়ানোর সময় তোমাদেরকে বলছি, আবারও বলছি, কারণ সিয়ারেক্টমের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। সো তোমার কনসিস্টেন্সি অ্যান্ড ফ্রিকোয়েন্সি, তার মানে হচ্ছে একজন লোক একবার বাথরুমে যেতে প্রতিদিন, এখন দিনে 3 বার যেতে হয় তাকে, এটাও তার চেঞ্জ ইন বাউল হ্যাবিট। আবার আগে সে খুব হার্ড স্টুল পাস করতো, এখন দেখা যাচ্ছে তার এটা লুজ হয়ে গেছে, তাহলে এটাও কিন্তু চেঞ্জ অফ বাউল হ্যাবিট। সো কনসিস্টেন্সিও কম বেশি হতে পারে, হার্ড টু লুজ। আবার ফ্রিকোয়েন্সি, আগে 3 বার যেত প্রতিদিন, এখন 1 বার যায়, এটাও কিন্তু চেঞ্জ ইন বাউল হ্যাবিট। সো এইটা দেন হচ্ছে গিয়ে, সো ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে, ন্যারো স্টুল হতে পারে, ইনকমপ্লিট ইভাকুয়েশন, ফিলিং অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন। মানে কি হচ্ছে পেশেন্ট বাথরুম করে আসলো, আসার পরেও তার মনে হচ্ছে তার আসলে ক্লিয়ার হয়নি। ওয়াই ইট হ্যাপেন্স? কারণ হচ্ছে যে তোমার, আমরা জানি যে রিফিকেশন আমাদের যে মেকানিজমটা, সেটা কিভাবে কাজ করে। মেকানিজমটা কিন্তু আসলে স্ট্রেচ রিসেপ্টর দিয়ে কাজ করে। তার মানে হলো যখন রেকটামটা ফুল হচ্ছে, ফুল হওয়ার পরে ওয়ালে স্ট্রেচ রিসেপ্টরে ওটা যখন ফুল হয় তখন স্ট্রেচিং হয়, সেটা ব্রেইনে যায় এবং ওইটা তখন কমান্ড দেয় যে ওকে ফাইন, লেটস ইভাকুয়েট। তখন ওরা প্রেশার দেয়, একই সঙ্গে কি হয়, স্ফিংটারটা রিল্যাক্স করে, তখন স্টুলটা বের হয়ে যায়। তাহলে এখন দেখো যে তার যদি একটা দেখা যাচ্ছে যে তার যে রেকটামটা আছে, ধরো আমি এটা রেকটামটা আঁকলাম, canal arbitrarily, দেন তার এখানে একটা টিউমার আছে। সো তার কিন্তু সবসময় একটা ফিলিং হতে থাকবে যে there is something inside, সে তো এটাকে আসলে ডিফিকেট করতে পারবে না। সো তখন যেটা হবে, তার সবসময় মনে হবে যে আমার মনে হয় আর একটু বাথরুম হবে, আর একটু স্টুল আমি পাস করতে পারবো, কিন্তু সে পাস করতে পারবে না, এই জন্য সে বারবার বাথরুমে যাবে, কিন্তু তার ফিলিং অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন হবে। Another very distressing symptom is tenesmus. What is tenesmus? এটা হচ্ছে যে ভিগোরাস ট্রেনিং করবে পেশেন্ট, ঠিক আছে, কিন্তু তার কিছুই হবে না। তার তো এই যে বললো সবসময় ইনকমপ্লিট ইভাকুয়েশনের ফিলিং হচ্ছে, এবং সে চেষ্টা করবে যে এই যে
টিউমারটা যেটা তার স্ট্রেচিং করতেছে রেকটামকে, সেটাকে সে বের করে দিয়ে চেষ্টা করবে। পেশেন্ট প্রচুর স্ট্রেইন মানে স্ট্রেইন করবে, কিন্তু আলটিমেটলি কিছুই হবে না, ঠিক আছে? সো এইটা খুবই একটা ডিস্ট্রেসিং সিমটম ফর এ সিয়ার রেকটাম পেশেন্ট। আরেকটা হচ্ছে স্পুরিয়াস ডায়রিয়া। হোয়াট ইজ স্পুরিয়াস ডায়রিয়া? ইট ইজ লাইক তোমার এখানে যখন দেখা যাচ্ছে অবস্ট্রাকশন হচ্ছে, কাছাক বা নিয়ার অবস্ট্রাকশন হচ্ছে, তখন যেটা হচ্ছে যে সলিড স্টুল পাস করতে পারছে না। সো এটা কি হচ্ছে, এখানে পাইল আপ হচ্ছে অ্যাবাভ দ্য টিউমার, এখানে পাইল আপ হচ্ছে। পাইল আপ হওয়ার পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে এখানে ফার্মেন্টেশন হচ্ছে, ব্যাকটেরিয়াল ইনভেশন হয়ে ফার্মেন্টেশন হচ্ছে, এবং দ্য স্টুল বিকামস লিকুইফাইড। এবং যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এখান থেকে একই সঙ্গে তোমার টিউমারের থেকে ব্লিডিংও হচ্ছে। সো তখন এই যে লিকুইড স্টুল এবং হচ্ছে তোমার ব্লাড এগুলো মিক্স হয়ে আমরা তখন দেখা যায় পেশেন্ট বলে যে আমার সকালের দিকে একটু পায়খানা হয়, সেটা হচ্ছে কি একদম পানির মতো ব্লাড মিক্সড। সো তখন এটা হয় কি আমরা বলি ব্লাডি স্লাইম বা অ্যান্ড স্পুরিয়াস ডায়রিয়া। এবং তখন ওই যে অল্প অল্প করে কয়েকবার বাথরুমে যায় এবং এটা লিকুইড যে অংশটা আছে এটা বের হয়ে যায়। সো this is spurious diarrhea. These are the symptoms, characteristic symptoms of CA rectum. Then abdominal discomfort, pain, fullness, cramps, bloating, vomiting. This can happen. Weight loss and tiredness. এটা তোমরা জানোই, অ্যানিমিয়া থাকার জন্য টায়ার্ডনেস হয়, পেশেন্টের ওয়েট লস হয়, এগুলো these are. Then features of metastasis. It depends on the site. যদি লিভারে হয় তাহলে জন্ডিস হবে, ইফ এটা চেস্টে হয়, লাংসে হয় তাহলে কাফ হিমোপটাইসিস, রেসপিরেটরি ডিস্ট্রেস এগুলো হবে। আর যদি বোনসে হয় বোন পেইন, যদি ব্রেইনে হয় ইন দ্যাট কেস তখন হয়তো বনে মানে নিউরোলজিক্যাল সিমটমস আসবে। এরপরে হচ্ছে আমি বলেছি কমপ্লিকেশনস বা অ্যাকিউট কিছু প্রেজেন্টেশন আছে, যেমন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, পারফোরেশন, ম্যাসিভ ব্লিডিং, এগুলো নিয়ে কিন্তু পেশেন্ট আসতে পারে। নাও হোয়াট আর দ্য সাইন্স? সাইন্সে আমি যেটা বললাম একটু আগে, যে পেশেন্টের প্যালর থাকে, ব্লিডিং হয়, ফলে পেশেন্টের এনিমিয়া হয়ে যায়, পেশেন্ট বিকামস এনিমিক। সো প্যালর, অ্যাবডোমিনাল ম্যাস পালপেবল হতে পারে কখনো কখনো, তবে সিয়ার রেকটামে সাধারণত অ্যাবডোমিনাল ম্যাস পালপেবল হওয়ার কথা না, আনটিল আনলেস এটা যদি সিগময়েড কোলন পর্যন্ত চলে যায়। ইলংগেটেড ম্যাস অনেক সময় 6-7 সেন্টিমিটার লম্বা ম্যাস হয়, এবং আপার রেকটামে থাকলে এটা ইট বিকামস ইট ইনভেটস দ্য বা ইট এনক্রচেস আপন দ্য sigmoid colon even আপনার একটা sigmoid or sigmoid colon, তখন এটা কখনো কখনো অ্যাবডোমিনালি পালপেট করা যেতে পারে, বাট ইউজুয়ালি কিন্তু পাররেক্টাল ম্যাস ইজ কমন। অর্থাৎ আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশনে আমরা হয়তো পেতে পারি কখনো কখনো, ইফ ইট ইজ মিডল অর লোয়ার রেকটাল ম্যালিগন্যান্সি। দেন জন্ডিস আমি যেটা বললাম, এগুলো দিজ আর অল জন্ডিস যদি হয় তার মানে এটা অ্যাডভান্সড কেস। নডুলার লিভার হতে পারে, এসআইটিস হলো ইট ইজ দ্য ফিচার্স অফ অ্যাডভান্সড ম্যালিগন্যান্সি। সো এখন হচ্ছে যে তোমার তাহলে আচ্ছা এখানে একটা জিনিস আমার মনে হয় বাদ পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার ডিজিটাল রেকটাল এক্সামিনেশনে আমাদের ফাইন্ডিংসটা কি হবে। সো ডিজিটাল রেকটাল এক্সামিনেশনে আমরা আসলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা পাররেক্টাল এক্সামিনেশন। পাররেক্টাল এক্সামিনেশনে একটা সিএ রেকটামের ফাইন্ডিংস হবে হচ্ছে যে এটা যদি আমরা জানি যে আমরা সাধারণত মোটামুটি পাররেক্টাল এক্সামিনেশনে আমাদের ফিঙ্গারের ডিস্টেন্স আমরা 7 সেন্টিমিটার পর্যন্ত কভার করতে পারি। সো আমাদের এটা যদি মিডল, তোমরা যদি এখন আবার ওই যে ছবিটায় চলে আসো, তাহলে আমাদের 7 সেন্টিমিটার মানে হচ্ছে এখান থেকে অ্যানাল বার্স থেকে 7 সেন্টিমিটার, তাহলে আমরা ফিঙ্গার এই পর্যন্ত যাচ্ছে, তাই না? তাহলে ফিঙ্গার যদি এই পর্যন্ত যায় তাহলে আমরা লোয়ার রেকটামের যে কোনো টিউমারকে ফিল করতে পারবো পাররেক্টাল এক্সামিনেশনে বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশনে। আর মিডল রেকটাম অর্থাৎ 7 to 11 সেন্টিমিটার যে টিউমারগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু কখনো কখনো ফিল করতে পারি কিভাবে, আমরা যদি পেশেন্টকে বলি আপনি স্ট্রেইন করেন, পেশেন্ট যখন চাপ দেয় তখন যেটা হয় এই টিউমারটা যদি উপর দিকেও থাকে, ধরো এরকম একটা জায়গায় টিউমারটা আছে, স্ট্রেনের ফলে এই টিউমারটা জাস্ট আমরা ফিঙ্গারে, আমাদের ফিঙ্গারটা ধরো এখানে আছে, এটা আমাদের ফিঙ্গারটা এখানে যদি দেয়া থাকে তাহলে যেটা হবে যে জাস্ট পালপেবল হচ্ছে। সো মিডল রেকটামের টিউমারটাও কিন্তু আমরা
কখনো কখনো পালপেট করতে পারি, যেটা পেশেন্ট যদি স্ট্রেইন করে, পেশেন্টকে আমরা বলি যে ইউ স্ট্রেইন, দেন উই ক্যান পালপেট মিডল রেকটাল টিউমার। এবং এখানে যেটা হয়, আমরা কয়েকটা জিনিস দেখি, আমরা ডিজিটাল রেকটাল কি দেখব, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এক্সামিনেশন। স্যাররা জানতে চায় যে তুমি যে ডিআরই করবা, ডিআরই করে আসলে তুমি কি দেখতে চাও, হ্যাঁ ডিআরইতে তুমি কি দেখতে চাও। সো হোয়াট আমরা কি দেখতে চাই, আমরা আসলে দেখতে চাই যে টিউমারের লোকেশনটা কত দূরে, অর্থাৎ অ্যানাল ভার্চ থেকে এটা কত দূরে আছে। আমরা দেখতে চাই যে এটা কতটুকু সার্কামফারেন্স আছে, কারণ আমি তোমাদেরকে মনে হয় কোলোনিক ম্যালিগনেন্সিতে বলেছিলাম যে it takes near about 6 months to cover 1/4 of the circumference of the colonic or rectal wall। তাহলে যদি তাই হয়, সো আমরা দেখার চেষ্টা করি যে এই টিউমারটা কতটুকু একটা মানে এই সার্কামফারেন্সের কতটা পোর্শন এটা কভার করেছে। আরেকটা জিনিস আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কি, এটা আমার এখানে লেখা নাই, সো ইউ লিসেন কেয়ারফুলি। সেটা হচ্ছে যে রেকটাল যে মিউকোসা আছে ওভারলাইং দ্য টিউমার, সেখানে এটা কি ফ্রি কিনা, এটা মোবাইল কিনা, এটা নড়ছে কিনা। আচ্ছা, তারপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে whether it is fixed to the surrounding structures or not, অর্থাৎ এটা anteriorly prostate বা urinary bladder এর সাথে ফিক্স কিনা, বা posteriorly এটা posteriorly এটা স্যাক্রামের সাথে ফিক্স কিনা, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি। তারপরে আমরা কি দেখার চেষ্টা করি, আমরা ফিঙ্গারটা যখন উইথড্র করি, উইথড্র করার পরে আমরা দেখার চেষ্টা করি যে আমাদের এক্সামিনিং ফিঙ্গারে ব্লাড আসছে কিনা। সো দিস আর দ্য পয়েন্টস। এটা আমরা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে আমাদের স্যাররা কিন্তু জিজ্ঞেস করে যে তুমি ডিআরই করেছো। যদি তোমার সিয়ার রেকটামের পেশেন্ট থাকে, ডেফিনেটলি তখন তুমি তো অন্য কোনো ফিচার পাবা না, প্যালোর ছাড়া বা অন্য সেরকম কিছু ফিচার পাবা না। সো তখন স্যাররা কিন্তু ডিআরই নিয়ে তোমাকে অনেক কোয়েশ্চেন করবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট আর দ্য ফাইন্ডিংস ইউ উইল ট্রাই টু ফাইন্ড ডিউরিং ইউর ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। আমি কি কি জিনিস দেখবো, তখন এই কথাগুলো তোমাদেরকে বলতে হবে। These are the pathological features, WHO ক্লাসিফিকেশন আছে কি কি ধরনের। আমরা মূলত আসলে যেগুলো নিয়ে কথা বলছি, these are all adenocarcinoma, এবং সেখানে হচ্ছে যে এডেনোকার্সিনোমার মিউসিনাস থাকে, কিছু সিগনেট রিং সেল কার্সিনোমা থাকে, স্কোমাস সেল কার্সিনোমা, দেন এডেনোস্কোমাস, পোর্ট সেল, মেডুলারি কার্সিনোমা, দেন আনডিফারেন্ট। দিস আর জাস্ট নেমস, তোমার এত কিছু তোমাদের মনে রাখার দরকার নেই। এডেনোকার্সিনোমা, এটা যে এডেনোকার্সিনোমা এটা তোমাদেরকে জানতে হবে। আরেকটা হচ্ছে ডিউকস ক্লাসিফিকেশন। আমরা এখন যদিও ম্যাক্সিমাম টিএনএম ক্লাসিফিকেশন ব্যবহার করি, বাট ডিউকস ক্লাসিফিকেশন একটা সহজ ক্লাসিফিকেশন এবং এটা একসময় খুব ইউজ করা হতো। সেটা হচ্ছে ডিউকস এ বি সি ডি। অ্যাকচুয়ালি ডিউকস যে মেইন ক্লাসিফিকেশনটা সেখানে এ বি সি পর্যন্ত ছিল, পরে মডিফাইড ডিউকসে ডি ইনক্লুড করা হয়। এ ফর বলা হয় যে যদি ইনভেশন ইনটু বাট নট থ্রু দ্য বাবেল ওয়াল, এটাকে আমরা বলি হচ্ছে তোমার ডিউকস এ। যদি ইনভেশন through the bowel wall but not involving the lymph nodes, then B. যদি lymph nodes involved থাকে, it is C, আর যদি distant mets থাকে, it's D। এটা হচ্ছে একটা সহজ ক্লাসিফিকেশন, বাট এখন আসলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আর ডিউকস ইউজ করি না, আমরা ইউজ করি আসলে টিএনএম ক্লাসিফিকেশন। আরেকটা ক্লাসিফিকেশন ওখানে বলেছি অ্যাস্টারকুলার, বাট এটাও আমরা এখন ইউজ করি না, আমরা টিএনএম ক্লাসিফিকেশনটা সবচেয়ে বেশি ইউজ করি। এবং সেখানে আমি ছবি দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে T0 মিনস এখানে নো এভিডেন্স অফ প্রাইমারি টিউমার, দেন TIS কার্সিনোমা ইন সিটু, তার মানে হচ্ছে কি এটা বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে নাই। T1 হচ্ছে টিউমার ইনভেডস দ্য সাবমিউকোসা, সো দিস ইজ মিউকোসা, দেন সাবমিউকোসা। T2 means tumor invades the muscle proper, the muscularis propria, this is T2. And then T3, tumor invades through the muscle propria into the pericolorectal tissue. And T4 আবার A এবং B আছে। T4A means tumor penetrates to the surface of the visceral peritoneum. T4B, tumor directly invades or is adherent to other organs or structures. So this is the TNM classification. This is the T classification. Then N-টা এখানে আমি যেটা বলেছিলাম যে তোমাদের লিম্ফ নোড আমরা যদি রেখে আসি তখন কি সমস্যা হয়। সমস্যাটা হয় যে
আমরা N1 মিন্স হচ্ছে N0 মিন্স নন রিজিওনাল লিম্ফ নোড ম্যাটস, N1 হচ্ছে মেটাস্টেসিস ইন 1 to 3 রিজিওনাল লিম্ফ নোডস, N1A হচ্ছে 1 আর N1B হচ্ছে 2 to 3। আমার মনে N1 ABC তোমাদের কোনো দরকার নেই, তোমরা 1 to 3 হলে এটা N1, 4 or more হলে N2। এইটুকু জানলে আমার মনে হয় যে তোমাদের জন্য ইনাফ। সো এখন দেখো 4 or more এটা বুঝবো কিভাবে? আমরা তো এটা বুঝবো হচ্ছে পোস্ট সার্জারি, অপারেশনের পরে আমরা যখন স্যাম্পলটা পাঠাবো তখনই আসলে বোঝা যাবে যে কত। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তোমার এখানে বলা হয় যে 12 to 15 লিম্ফ নোডস ইউ হ্যাভ টু রিট্রাইভ। তুমি যদি এতগুলা লিম্ফ নোড না থাকে তাহলে প্রপার এন্ড স্টেজিং করা সম্ভব না। এন্ড দেন M1 এবং M0, যদি ডিস্টেন্ট ম্যাচ থাকে ইটস M1, না থাকলে M0, এবং সেটার উপর ভিত্তি করে 1 2 3 4 বিভিন্নভাবে এটা ভাগ করা হয়। সো now comes the prognostic factors. So the good prognostic factors: old age, gender, female দের একটু ভালো হয়, asymptomatic patients, polypoidal lesions। আর poor prognostic factor মধ্যে obstruction, perforation, ulcerative lesion, adjacent structures involvement, definitely positive margin, দেন হচ্ছে signet cell carcinoma, high CA, tethered and fixed cancer। সো এগুলোর উপর আমি যেটা বলেছি যে সেখানে স্টেজ এবং প্রগনোসিস, সো ডেফিনেটলি 0 or PIS T1 এগুলো ক্ষেত্রে 5 year survival very high for stage 1, 80 to 85%, 2 7 to 75, even stage 3 ক্যান্সারের ক্ষেত্রে দেখো যে সিকোলোরেক্টাল ক্যান্সারের ওভারঅল সার্ভাইভাল কিন্তু বেশ ভালো, এবং দেখো যে এখানে স্টেজ 3 পর্যন্ত কিন্তু 70 to 75%, 50 to 65%। সো এগুলো যত টি স্টেজ বাড়তে থাকে তত কমে আসে। আর অ্যাডভান্সড ম্যালিগনেন্সি ক্ষেত্রে the 5 year survival is less than 3 or less than 5%। সো আজকে আমরা এইটুকু পর্যন্ত পড়বো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, মডারেটর যারা আছে তার যদি কোনো কোয়েশ্চেন এসে থাকে আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, সেটা আমি রিপ্লাই দিব। তারপরে বাকি অংশটা আমরা ডায়াগনস্টিক ওয়ার্কআপ এন্ড ট্রিটমেন্ট আমরা নেক্সট দিন পড়ব। মডারেটর কেউ কি আছে আমার সাথে? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ স্যার প্রশ্ন স্যার এখনো আসেনি স্যার কোনো। আচ্ছা ফাইন, তাহলে যদি তাই হয় তাহলে আমরা আজকে এখানেই শেষ করব। আমরা নেক্সট উইকে পারবো কিনা জানি না, হয়তো নেক্সট উইকে পারলাম, না হলে তারপরের উইকে আমরা আবার এটা ডায়াগনস্টিক ওয়ার্কআপ এবং ট্রিটমেন্ট প্রোটোকল সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। ওকে।